আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এসএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে অংশীদারি ব্যবসার হিসাব এই অধ্যায় থেকে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যতিক্রমী সৃজনশীল ম্যাথ সলভ করব। আজকে আমরা ঢাকা বোর্ড 2017 সালের প্রশ্ন নং 4 সমাধান করব। ইনশাআল্লাহ আমরা বেসিক সহ বুঝে বুঝে প্রশ্নটা সলভ করার চেষ্টা করব। তাই চলো কথা না বাড়িয়ে শুরুতে আমরা প্রশ্নে কি বলা আছে সেটা দেখে নিই। প্রশ্নে বলা আছে রহিমা, ফাহিমা ও জামিলা একটি অংশীদারি ব্যবসায়ের 3 জন অংশীদার। তারা ব্যবসায়ের মুনাফা যথাক্রমে 3-2-1 অনুপাতে বণ্টন করে নেয়। 31 ডিসেম্বর 2016 তারিখে অংশীদারদের উত্তোলন, বেতন ও মুনাফা সমন্বয়ের পর তাদের মূলধন হিসাব ছিল যথাক্রমে 57,000 টাকা, 45,000 টাকা, 37,000 টাকা। এই জায়গায় আমাকে একটু গুরুত্ব দিতে হবে, কারণ আমি এই লাইনটা থেকেই বুঝতে পারবো যে এই অঙ্কটা ব্যতিক্রমী। ব্যতিক্রমী বলতে আসলে আমরা বুঝাচ্ছি আমরা এখানে সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করব, সমন্বিত মূলধন হিসাব প্রস্তুত করব। এই জন্য এটাকে আমরা ব্যতিক্রমী অঙ্ক বলতেছি। আমরা বুঝবো কিভাবে এটা সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব এবং সমন্বিত মূলধন হিসাব সংক্রান্ত অঙ্ক? আমরা এই লাইনটাই বুঝবো। এই যে 31 ডিসেম্বর 2016 তারিখে, তার মানে আমাদের 2016 সালের সমাপনী মূলধন আমাদের প্রশ্নে দেওয়া আছে। আমরা নর্মালি অংশীদারি ব্যবসার হিসাব এই অধ্যায়ে যে অঙ্কগুলো করি, নর্মালি আমরা করণীয় কি করি? লাভ লোকসান আবন্টন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব, স্থায়ী পদ্ধতিতে বা পরিবর্তনশীল পদ্ধতিতে। আমরা যখন লাভ লোকসান আবন্টন হিসাব এবং অংশীদারদের মূলধন হিসাব সংক্রান্ত ম্যাথগুলো করেছি, আমাদের প্রশ্নে একটা নির্দিষ্ট সালের প্রারম্ভিক মূলধন দেওয়া ছিল। তার মানে আমাদের প্রারম্ভিক মূলধন নিয়ে ওই হিসাবকালটা শুরু হয়েছে। দেন চুক্তিপত্র অনুযায়ী আমরা কিছু ব্যয় এবং কিছু আয় বিবরণীতে লিপিবদ্ধ করিনি। ওই আয় বিবরণীতে যে ব্যয় এবং আয় লিপিবদ্ধ করিনি, ওগুলোকে লিপিবদ্ধ করার জন্য মূলত আমরা লাভ লোকসান আবন্টন হিসাব করে থাকি। কিন্তু আজকের অঙ্কটা তুমি একটু মার্ক করো, এখানে কিন্তু 31 ডিসেম্বর 2016 তারিখে সমাপনী মূলধন দেওয়া আছে। এই জায়গা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই লাইনটার দ্বারাই কোনো কথা নেই। এই লাইনটা থাকলে অর্থাৎ অংশীদারি ব্যবসার হিসাব এই অধ্যায়ে যদি প্রশ্নের শুরুতে সমাপনী মূলধন দেওয়া থাকে নির্দিষ্ট সালের, তাহলে আমরা বুঝবো এটা সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব সংক্রান্ত অঙ্ক এবং সমন্বিত মূলধন হিসাব সংক্রান্ত অঙ্ক। ওকে, আমরা বুঝে গেলাম ব্যতিক্রমী বিষয়টা, যে সমাপনী মূলধন দেওয়া থাকলে এটা ব্যতিক্রমী অঙ্ক। এরপরে কি বলা আছে? পরে দেখা গেল অংশীদারি চুক্তিপত্রে মূলধনের উপর বার্ষিক 5% হারে সুদ দেওয়ার ব্যবস্থা থাকলেও ইহা হিসাব হতে সম্পূর্ণ বাদ পড়েছে। তার মানে আমরা এই যে লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করছি, কারণ আমরা আয় বিবরণী প্রস্তুত করার পর লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করি, লাভ লোকসান আবন্টনে আমরা মূলধনের সুদ ভুল করে লিপিবদ্ধ করি নাই। তারপরে কি বলছে? রহিমার 7,200 টাকা বেতন বাদ দেওয়ার পর, তার মানে রহিমার বেতনটা হিসাবভুক্ত হয়ে গেছে বাদ দেওয়ার পর 2016 সাল হয়তো, এখানে 16 সালের ব্যবসায়ের মুনাফা হয় 54,000 টাকা। এই বছরের অংশীদারদের উত্তোলনের পরিমাণ যথাক্রমে 16,200 টাকা, অর্থাৎ প্রথমজন 16,200 টাকা, দ্বিতীয়জন 7,200 টাকা, তৃতীয়জন 4,800 টাকা। অংশীদারগণ মুনাফা বন্টনের অনুপাতে ব্যবসায়ের মোট মূলধন 1,40,000 টাকায় রাখতে সম্মত হয়। এই লাইনটা আমি পরবর্তীতে বুঝাচ্ছি। এখন আমার করণীয় কি? প্রথম করণীয় হচ্ছে রহিমা, ফাহিমা ও জামিলার প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। একটু নিজে তুমি চিন্তা করো, আমরা যখন পরিবর্তনশীল পদ্ধতিতে মূলধন হিসেব প্রস্তুত করছি, পরিবর্তনশীল পদ্ধতিতে মূলধন হিসেব প্রস্তুত করার সময় মূলত আমরা কি করি? আমাদের প্রশ্নের শুরুতে প্রারম্ভিক মূলধন যেটা দেওয়া থাকে, এই প্রারম্ভিক মূলধনকে নিয়ে আমরা প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ করি। আমরা লাভ লোকসান আবন্টন হিসাব থেকে মূলধনের সুদ, বেতন, মুনাফার অংশ যোগ করি। তারপরে প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন, মূলধনের সুদ, বেতন, মুনাফার অংশ যোগ করে সেখান থেকে আমরা উত্তোলন, লাভ লোকসান আবন্টন থেকে উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন বিয়োগ করে একজন অংশীদারদের সমাপনী মূলধন নির্ণয় করি। এটা নর্মালি হচ্ছে মূলধন হিসাব পরিবর্তনশীল পদ্ধতিতে যখন করি এই কাজগুলো আমরা করি, এটা নর্মালি প্রসেস। কিন্তু আজকে আমাদেরকে কি বলছে? আমাদের প্রশ্নে সমাপনী মূলধন দেওয়া আছে, এই সমাপনী মূলধন থেকে আমাকে প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে বলছে। আমি বারবার এই কথাটা বলতেছি যে আমরা নর্মালি প্রারম্ভিক মূলধন থেকে যখন সমাপনী মূলধন নির্ণয় করছি, আমরা কি করছিলাম? প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ করছি, আমরা মুনাফার সুদ, তোমার মূলধনের সুদ যোগ করছি, আমরা বেতন যোগ করছি, মুনাফার অংশ যোগ করছি। সেখান থেকে আমরা কি করছি? আমরা উত্তোলন বিয়োগ করছি, উত্তোলনের সুদ বিয়োগ করছি, পণ্য উত্তোলন বিয়োগ করছি। তাহলে প্রারম্ভিক মূলধন থেকে আমরা সমাপনী মূলধন পেয়েছি। এখন আমরা সমাপনী মূলধন থেকে প্রারম্ভিক মূলধনে আসতে চাই। এই দেখো আমাদের প্রশ্নে কিন্তু সমাপনী মূলধন দেওয়া আছে, ভালো করে বিষয়টা বোঝো। এই যে 57,000, 45,000, 37,000 আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করতেছি। তা আমরা নর্মালি কি করতাম? বারবার এই কথাটা, আমরা প্রারম্ভিক মূলধন থেকে সমাপনী মূলধন নির্ণয় করতাম। আমরা নর্মালি এই অধ্যায়ের যে অঙ্কগুলো সচরাচর যে সালগুলোতে আমরা দেখি, বোর্ডে যে সালগুলোতে আসে ওই অঙ্কগুলো আছে।
আমরা মূলত সাধারণ নিয়মের অঙ্কগুলো কী করি, আমরা লাভ লোকসান আবরণ হিসাব প্রস্তুত করি, আমরা মূলধন হিসাব প্রস্তুত করি। আমরা মূলধন হিসাব যখন পরিবর্তনশীল পদ্ধতিতে প্রস্তুত করি, আমি যে কথাটা বললাম সেই কাজটা করি। প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ, মূলধনের সুদ যোগ, বেতন যোগ, মুনাফার অংশ যোগ করে আমরা মোট টাকা পাই, সেখান থেকে উত্তোলন বিয়োগ করি, উত্তোলনের সুদ বিয়োগ করি, পণ্য উত্তোলন বিয়োগ করে আমরা একজন অংশীদারের সমাপনী মূলধন বের করি। এবার তো সেই সমাপনী মূলধনটা দেওয়া আছে, এখন সমাপনী মূলধন থেকে আমাকে প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে বলছে। ওই জায়গাতেই কিন্তু আমাদের কুলুটা আছে। তাহলে আমি প্রারম্ভিক থেকে সমাপনী যেভাবে বাইর করছি, সমাপনী থেকে আমি যদি প্রারম্ভিকে যেতে চাই, আমাকে ব্যাক ক্যালকুলেশন করতে হবে, তার মানে উল্টো গণনা করতে হবে। উল্টো গণনাটা কি? আমি পূর্বে যেটা যোগ করছিলাম এখন বিয়োগ করব, আমি পূর্বে যেটা বিয়োগ করছিলাম এখন যোগ করব। তো বিষয়টা কেমন? আমরা পূর্বে কি যোগ করছিলাম প্রারম্ভিক মূলধনের সাথে? যেমন অতিরিক্ত মূলধন, তারপরে মূলধনের সুদ, তারপরে বেতন, তারপরে মুনাফার অংশ। তাহলে আমি এই কটা আইটেম যোগ করছিলাম। যদি সবগুলো আইটেমেই সমাপনী মূলধনের মধ্যে যুক্ত থাকে বা বিবেচনা করা হয়, তাহলে যেগুলো যোগ করছিলাম এখন বিয়োগ করব। তারপরে আমি অতিরিক্ত মূলধন যোগ করছিলাম, আমরা সমাপনী থেকে প্রারম্ভিকে ফেরত আসার জন্য ব্যাক ক্যালকুলেশন আমরা যোগটা বিয়োগ করব। তার মানে অতিরিক্ত মূলধন আমরা বিয়োগ করব, আমরা মূলধনের সুদ যদি এখানে বিবেচনা করে থাকি আমরা বিয়োগ করব, আমরা বেতন যদি বিবেচনা করে থাকি বিয়োগ করব, আমরা মুনাফার অংশ বিয়োগ করব। কারণ পূর্বে যোগ করছিলাম এখন বিয়োগ করব, কারণ আমি তো আসলে প্রারম্ভিকে ফিরে আসতে যাচ্ছি। ঠিক তেমনইভাবে আমরা যখন প্রারম্ভিক থেকে সমাপনী নির্ণয় করছি, আমরা উত্তোলন বিয়োগ করছিলাম, এখন তো ব্যাক ক্যালকুলেশন উল্টো, কারণ সমাপনী থেকে প্রারম্ভিক নির্ণয় করব। তাহলে উত্তোলন আমি কী করছিলাম? পূর্বে বিয়োগ করছিলাম। পূর্বে যাহা করছিলে এখন তার বিপরীত করবা। পূর্বে উত্তোলন বিয়োগ করছিলাম, তুমি এখন যোগ করে দাও। মূলধনের সুদ কী করছিলে? বিয়োগ করছিলে, এখন যোগ করে দাও। পণ্য উত্তোলন কী করছিলে? বিয়োগ করছিলে, এখন যোগ করে দাও, যদি সবগুলো সমাপনী মূলধনের সাথে যুক্ত থাকে। এখন এখানে কিন্তু আমার প্রশ্নে বলেই দিবে আসলে এই যে সমাপনী মূলধন 57,000, 45,000 আর 37,000 যে আমরা পাইছি, এই টাকাগুলোর সাথে কাকে কাকে যুক্ত করা হয়েছে। এই জন্য স্পষ্ট বলা আছে, দেখো 31 ডিসেম্বর 2016 তারিখে অংশীদারদের উত্তোলন, বেতন, মুনাফা সমন্বয়ের পর মাত্র 3টা জিনিস এখানে সংযুক্ত করে সমাপনী মূলধন পাওয়া গেছে। তাহলে এই সমাপনী মূলধন থেকে আমি প্রারম্ভিক মূলধন বের করব। তাহলে আমরা আগে খাতায় লিখব 4 নং প্রশ্নের সমাধান, লিখব ক, প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। তাহলে প্রারম্ভিক মূলধন কাদের বের করব? অংশীদারদের। আমরা কয়জন অংশীদার দেখতেছি? 3 জন অংশীদার। আমরা বিবরণ 3টা টাকার ঘর করে দেব। 3টা টাকার ঘর করে আমরা আসলে সমাপনী মূলধন থেকে প্রারম্ভিক মূলধন বাইর করব। আমাদের প্রশ্নের সমাপনী মূলধন দেওয়া আছে, এই যে 57,000, 45,000, 37,000। তাহলে আমরা প্রথমেই লিখব সমাপনী মূলধন, লিখে রহিমার 57,000, ফাহিমার 45,000, জামিলার 37,000 আমরা লিখে দিলাম। আর এই যে টাকাগুলো আমরা নির্ণয় করছি সমাপনী মূলধন কাকে কাকে যুক্ত করে, আমি উত্তোলনকে যুক্ত করছি, আমি বেতনকে যুক্ত করছি, আমি মুনাফার অংশকে যুক্ত করছি। কিভাবে যুক্ত করছি? প্রারম্ভিক থেকে সমাপনী যাওয়ার সময় তুমি উত্তোলন কি করছো নিজে চিন্তা করো, উত্তোলন বিয়োগ করছো। আমি কি বললাম? প্রারম্ভিক থেকে সমাপনী নির্ণয়ের সময় আমি যাহা করছি এখন তাহার উল্টো করব, যেটা আমি বিয়োগ করছি এখন যোগ করব। তাহলে উত্তোলন আমরা কি করছি? এক কথায় আমরা পূর্বে বিয়োগ করছি, এখন আমি কি করব? বর্তমানে সমাপনী থেকে তো প্রারম্ভিকে যাব, আমি যোগ করব, তাই আমি লিখছি উত্তোলন যোগ। এই যে উত্তোলন যোগ, বেসিকটা আমাকে জানতে হবে। এখন উত্তোলন আমার প্রশ্নে দেওয়া আছে, এই দেখো স্পষ্ট দেওয়া আছে উত্তোলন। এই যে এই বছরে অংশীদারদের উত্তোলনের পরিমাণ ছিল যথাক্রমে প্রথম জন 16,200, দ্বিতীয় জন 7,200, তৃতীয় জন 4,800। তাহলে যোগ উত্তোলন বসিয়ে দাও, 16,200, 7,200, 4,800, এনাফ। ব্যাক ক্যালকুলেশন। তাহলে আমি আগে বিয়োগ করছিলাম, এখন যোগ করব, কারণ আমি তো আসলে প্রারম্ভিক থেকে সমাপনী নর্মালি বের করি, কিন্তু আজকে সমাপনী থেকে প্রারম্ভিক বাইর করতেছি, তাই আমাকে ব্যাক ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমি যদি যোগ করে দেই, এখন আমি টাকা পাবো 73,200, 52,200, 41,800। এরপরে দেন আমি কাকে যুক্ত করছি? আমি যুক্ত করছি, এখানে স্পষ্ট বলা আছে বেতনকে। বেতন কে পায়? এই দেখো স্পষ্ট বলা আছে রহিমা 7,200 টাকা বেতন বাদ দেওয়ার পর রহিমা বেতন পায়। এখন নিজে একটু থিঙ্ক করো, তুমি বেতন কি করো যখন মূলধন হিসাব প্রস্তুত করছো? নিয়মিত বা গতানুগতিকভাবে যে তুমি মূলধন হিসাবটা প্রস্তুত করো পরিবর্তনশীল পদ্ধতিতে, তুমি প্রারম্ভিক মূলধনের সাথে বেতনটা কি করো? তুমি যোগ করো। তাহলে প্রারম্ভিক মূলধনের সাথে বেতন যোগ করে সমাপনী মূলধন বাইর করছো। তাহলে সমাপনী থেকে এখন তুমি প্রারম্ভিক বের করবা, তো তুমি যেটা যোগ করছো এটা এখন বিয়োগ করবা, উল্টো গণনা। তাহলে আমি কি করব? এখন বেতনটা বিয়োগ করব। এই যে মাইনাস বেতন, কে বেতন পায়? শুধু রহিমা। তা রহিমার ঘরে দিয়ে দেবো 7,200, এই দুজনের ঘরে ড্যাশ ড্যাশ দেবো, আমি যোগের দাঁড়িয়ে দিব। তাহলে এই যে 73,200 থেকে 7,200 যদি বিয়োগ করি, তাহলে রহিমার ঘরে পাবো আমি 66,000 টাকা, বাকিদের আমরা ঠিক রেখে দেবো, ওইভাবে রেখে দেবো। ওকে,
তারপরে আমি কাকে যুক্ত করছি স্পষ্ট বলা আছে মুনাফা। এই মুনাফা আমরা কোথায় পাইছি? আসলে লাভ লোকসান আবন্টন হিসেবে প্রস্তুত করার পর আমরা নর্মালি যখন সাধারণ অঙ্কগুলো করি ওইখানে আমরা কি করি? লাভ লোকসান আবন্টন হিসেবে প্রস্তুত করি, অংশীদারদের মূলধন হিসেবে প্রস্তুত করি। সাধারণ অঙ্কের শেষের লাইনে আমাদের কিন্তু একটা নিট মুনাফা বা নিট লাভ দেওয়া থাকতো, মনে আছে কি? আছে সবারই নিশ্চয়ই। ওই নিট লাভ বা নিট মুনাফা আমরা আয় বিবরণী থেকে পাই। কিন্তু আজকে আমি যে অঙ্কটা করতেছি এটা তো সমন্বিত লাভ লোকসান আবন্টন সংক্রান্ত, সমন্বিত মূলধন সংক্রান্ত। তাহলে এই মুনাফাটা আমি কোথা থেকে পাইছি? আসলে এই মুনাফাটা পাইছি আমরা সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুতের পূর্বে আমরা লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করেছি। ওই লাভ লোকসান আবন্টনে আমরা মুনাফা বের করছি কত? মুনাফা বের করছি আমরা লাভ লোকসান আবন্টন হিসাবে, স্পষ্ট দেখো নিচে দেওয়া আছে মুনাফা কত, এই বছরে এত টাকা উত্তোলন। এই দেখো, এই যে রহিমার ৭,২০০ টাকা বেতন বাদ দেওয়ার পর 2016 সালের ব্যবসায়ের মুনাফা হয় ৫৪,০০০ টাকা। তাহলে এই ৫৪,০০০ টাকা এটা কিন্তু লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করার মাধ্যমে নির্ণীত হয়েছে। এই ৫৪,০০০ টাকা কয়জনের মুনাফা? এই ৫৪,০০০ টাকা ৩ জনের মুনাফা। ৩ জন কি অনুপাতে ৫৪,০০০ টাকা নিবে? ৩-২-১, ৩-২-১, ৩-২-১। তাহলে অনুপাতে যোগফল কত? ৬। তাহলে এই ৫৪,০০০কে ৬ দ্বারা ভাগ করে ৩ দ্বারা গুণ করে প্রথম জনকে দিয়ে দাও, তাহলে প্রথম জন মুনাফা পাইছে ২৭,০০০। আবার ওই ৫৪,০০০কে ৬ দ্বারা ভাগ করে ২ দ্বারা গুণ করে দ্বিতীয় জনকে দিয়ে দাও, সে পাইল ১৮,০০০। আবার ওই ৫৪,০০০কে ৬ দ্বারা ভাগ করে ১ দ্বারা গুণ করে তৃতীয় জনকে দিয়ে দাও, সে পেয়ে গেল ৯,০০০। এই ৯,০০০ টাকা আমি প্রারম্ভিক মূলধনের সাথে কি করছিলাম? যোগ করছিলাম। এখন আমি কি করব? যেটা যোগ করছি পূর্বে সেটা এখন বিয়োগ করব। এই যে মাইনাস মুনাফার অংশ আমি বিয়োগ করে দেব। যে এখন আমি আন্ডারলাইন করলাম, এখন বিয়োগ করবো। এই ৬৬,০০০-এর সাথে যদি ২৭,০০০ টাকা বিয়োগ করি তাহলে আমি পাবো ২৯,০০০। আমি যদি ৫২,২০০-এর সাথে ১৮,০০০ যোগ বিয়োগ করি আমি পাবো ৩৪,২০০। আমি যদি ৪১,৮০০-এর সাথে ৯,০০০ বিয়োগ করি আমি পাবো ৩২,৮০০ টাকা। এইটাই মূলত বছরের শুরুতে তাদের প্রারম্ভিক মূলধন ছিল। এইটা দ্বারা এই হিসাবকালটা শুরু হয়েছে। তাহলে এই প্রতিষ্ঠান রহিমা ফাহিমা জামিলা ২০১৬ সালের জানুয়ারি ১ তারিখে ৩৯,০০০ টাকা, ৩৪,২০০ টাকা, ৩২,৮০০ টাকা প্রারম্ভিক মূলধনের উদ্বৃত্ত নিয়ে এই অংশীদারি ব্যবসাটা শুরু করছে, হিসাবকালটা শুরু করছে। এখন হিসাবকাল শেষে যখন মূলধন হিসাব প্রস্তুত করছে তখন এই প্রারম্ভিক মূলধনের সাথে তারা কি করছে? তারা রহিমার বেতন যোগ করছে, মুনাফার অংশ যোগ করছে প্রারম্ভিক মূলধনের সাথে। তার মানে এই ৩৯,০০০ টাকার সাথে যোগ করছে ৭,২০০, যোগ করছে ২৭,০০০, যোগ করছে উত্তোলন ১৬,২০০, বিয়োগ করছে ২০০, বিয়োগ করছে করে আসলে এই মূলধনটা ৫৭,০০০ টাকা পাইছে। তার মানে এইটা কিন্তু সোজা হিসাব, বেতন যোগ করছে, মুনাফার অংশ যোগ করছে, উত্তোলন বিয়োগ করে এই টাকাটা পাইছে। কিন্তু আমি এখন এই টাকা থেকে আমি তো এই টাকা নির্ণয় করতে চাচ্ছি, তাহলে আমি যাহা যাহা করছিলাম তার বিপরীত ক্রম করব। যেটা আমি যোগ করছিলাম এটা এখন বিয়োগ করব, যেটা যোগ করছিলাম বিয়োগ করব, যেটা বিয়োগ করছিলাম যোগ করব। ওই কাজটাই আমরা করছি। বারবার আমি বেসিকটা তোমাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছি। ইনশাআল্লাহ তোমরা যদি বেসিক বোঝো আজীবন তোমরা অঙ্ক মাথায় রাখতে পারবা বা বুঝে বুঝে করতে পারবা। আমরা খুব সহজে ক করে ফেললাম, ক আমাদের ডান। ওকে, এখন আমরা ক্ষয়ের সমাধান করব। ক্ষয় বলছে মূলধনের সুদের প্রভাব দেখিয়ে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে লাভ লোকসান সমন্বয় হিসাব তৈরি করো। তার আগে তোমাকে একটু জানতে হবে আমরা লাভ লোকসান সমন্বয় হিসাব বা সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব কেন প্রস্তুত করি। আমরা জানি নর্মালি আমরা আয় বিবরণী প্রস্তুত করার মাধ্যমে নিট মুনাফা নির্ণয় করি। আমরা নর্মালি যে অঙ্কগুলো করি অর্থাৎ অংশীদারি ব্যবসার হিসাব অধ্যায়ে আমাদের প্রশ্নে নর্মালি যে প্রশ্নগুলো থাকে ওই প্রশ্নের শেষে আমাদের নিট মুনাফা দেওয়া থাকে। নিট মুনাফা আমরা আয় বিবরণী প্রস্তুত করার মাধ্যমে পেয়ে থাকি। আমাদের প্রশ্নে যে নিট মুনাফাটা দেওয়া থাকে এই নিট মুনাফাটা ভুল নিট মুনাফা। কেন? ওই নিট মুনাফার মধ্যে কিছু ব্যয় এবং কিছু আয় ভুল করে হিসাবভুক্তকরণে বাদ পড়ে যায়। কোন কোন ব্যয় এবং কোন কোন আয় নর্মালি হিসাবভুক্তকরণে বাদ পড়ে যায়? যেমন মূলধনের সুদ, উত্তোলনের সুদ, বেতন, পণ্য উত্তোলন, এগুলো বাদ পড়ে যায়। এগুলোকে লিপিবদ্ধ করার জন্য আমরা মূলত লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করে থাকি। তাহলে আমরা লাভ লোকসান সমন্বয় হিসাব বা সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব কেন প্রস্তুত করব? এখন লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করার পরও আমরা পরবর্তীতে দেখতে পারি যে আরও ব্যয় বা আয় আমাদের ভুল করে বাদ পড়ে গেছে। তার মানে আয় বিবরণীতে ভুল করে বাদ পড়ে যাওয়ার জন্য আমরা
যে ব্যয়গুলো বা যে আয়গুলো বাদ পড়ে গেছে ওগুলোকে লিপিবদ্ধ করার জন্য আমরা লাভ লোকসান আবন্টন করতেছি। আবার কোনো কারণে যদি লাভ লোকসান আবন্টনে কিছু ব্যয় বা কিছু আয় ভুল করে বাদ পড়ে যায়, ওগুলোকে লিপিবদ্ধ করার জন্য আমরা লাভ লোকসান সমন্বয় হিসাব প্রস্তুত করব। এই জিনিসগুলো আমাকে আগে জানতে হবে। তাহলে আমরা এই অঙ্কে দেখতেছি যেহেতু এটা সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব সংক্রান্ত বা লাভ লোকসান সমন্বয় হিসাব সংক্রান্ত অঙ্ক, এইখানে আসলে কোন ব্যয়টা বাদ গেছে যেটা আমরা লাভ লোকসান আবন্টন হিসাবে লিপিবদ্ধ করি নাই, এখানে স্পষ্ট বলা আছে। দেখো এই লাইনে পরে দেখা গেল অংশীদারি চুক্তিপত্রে মূলধনের উপর বার্ষিক 5% হারে সুদ দেওয়ার ব্যবস্থা থাকলেও উহা হিসাব হতে সম্পূর্ণ বাদ পড়েছে। এই লাইনটা দ্বারা আসলে কি মিন করতেছে? এই লাইনটা দ্বারা মিন করতেছে আমরা নর্মালি আসলে প্রশ্ন থেকে লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করছি, মূলধন হিসাব প্রস্তুত করছি। লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করে আমরা আসলে এই যে বন্টনযোগ্য মুনাফা বের করছি 54,000 টাকা। এই 54,000 টাকার মধ্যে আমরা মূলধনের সুদ 5% বিবেচনা করি নাই। তাহলে আমি এই 54,000 টাকা কারেক্ট আর হয় নাই, ভুল হয়েছে। এই যে 5% যে আমরা মূলধনের সুদ ইনক্লুড করি নাই এই 54,000-এর মধ্যে, বাট আমরা কিন্তু লাভ লোকসান আবন্টন হিসাব করে ফেলছি, করে তো 54,000 টাকা পাইছি এবং এই 54,000 টাকা 3-2-1 অনুপাতে বন্টন করে আমরা কিন্তু অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করার মাধ্যমে আমরা সমাপনী মূলধন 57,000 টাকা, 45,000 টাকা, 37,000 টাকা এটা কিন্তু নির্ণয় করে ফেলছি। তার মানে আমাদের অলরেডি লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করা হয়ে গেছে, অলরেডি আমাদের মূলধন হিসাব প্রস্তুত করা হয়ে গেছে। করার পর আমি দেখতে পারলাম যে আসলে 5% সুদের কথা চুক্তিতে উল্লেখ আছে, মূলধনের সুদের কথা, কিন্তু আমাদের ভুল করে লাভ লোকসান আবন্টনে হিসাবভুক্ত করা হয় নাই। এইটাকে এখন আমাকে নতুন করে আসলে হিসাবভুক্ত করতে হবে। আমি কি লাভ লোকসান আবন্টনে এটা হিসাবভুক্ত করতে পারবো না। এই জন্য আমাকে নতুন একটা ছক করতে হবে, যেটা হচ্ছে লাভ লোকসান সমন্বয় হিসাব। তার মানে কি আমরা লাভ লোকসান আবন্টন হিসাবে যে ব্যয়টা লিপিবদ্ধ করি নেই, যে আয়টা লিপিবদ্ধ করি নেই, তাকে লিপিবদ্ধ করার জন্যই মূলত আমরা লাভ লোকসান সমন্বয় হিসাব বা সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করতেছি। ওকে, এইখানে আমি আর এই যে নিট লাভ 54,000 টাকা বিবেচনা করব না, কারণ এই 54,000 টাকা অলরেডি আমরা কিন্তু মূলধন হিসেবে ট্রান্সফার করছি, এটা বিবেচনা করা যাবে না। শুধুমাত্র সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাবে বা লাভ লোকসান সমন্বয় হিসাবে শুধুমাত্র যে ব্যয়টা লিপিবদ্ধ করে নেই তাকে ডেবিট দিকে লিখবো, যে আয়টা লিপিবদ্ধ করে নেই তাকে ক্রেডিট দিকে লিখবো, সব সেম হবে। তাই আমি প্রথমে লিখবো খ, 3 জন অংশীদারের নাম লিখবো লাভ লোকসান সমন্বয় হিসাব, তারিখ দিব 2016 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। এই জিনিসগুলো তোমরা লিখে নিবা, জায়গা না থাকার কারণে আমি লিখে নাই। তারপরে ছক করবা বিবরণ টাকা। তাহলে তুমি কি লিপিবদ্ধকরণে বাদ পড়েছো? সেটা হচ্ছে মূলধনের সুদ। তুমি লাভ লোকসান আবন্টন হিসাবে মূলধনের সুদ লেখো নাই, তাহলে এখন তুমি সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাবে লিখবা। আর মূলধনের সুদ তো কারবারে ব্যয়, কারণ মূলধনের সুদ কারবার অংশীদারদেরকে দেয়, তাহলে মূলধনের সুদ কারবারের ব্যয়, তাহলে ডেবিট দিকে লিখবা। আর মূলধনের সুদ যেহেতু বাদ পড়ে গেছে, তাহলে মূলধনের সুদ তুমি আবার কোথায় লিখবা? সমন্বিত মূলধন হিসাবে। তাই তুমি শিরোনাম লিখবা সমন্বিত মূলধন হিসাব, লিখবা মূলধনের সুদ। মূলধন সুদ কে পাবে? 3 জন অংশীদার পাবে, রহিমা, ফাহিমা, জামিলা। তুমি কয়ে তো প্রারম্ভিক মূলধন বের করলা, কয়ে কিন্তু প্রারম্ভিক মূলধন বের করছো। কয় প্রারম্ভিক মূলধন তুমি রহিমার পেয়েছো আসলে 39,000 টাকা। এই 39,000-এর যদি 5% কাটো তাহলে তুমি পাবা 1950 টাকা। 1950 টাকা তার ঘরে লিখে দাও। তারপরে তুমি কয়ে ফাহিমার প্রারম্ভিক মূলধন পেয়েছো 34,200 টাকা, তার 5% কাটো, 5% কেটে এখানে বসিয়ে দাও, এই যে 1710 টাকা। ঠিক তেমনিভাবে জামিলার তুমি কয়ে প্রারম্ভিক মূলধন বাইর করছো 32,500 টাকা। এই প্রারম্ভিক মূলধনের উপর সে 5% আবার সুদ পাবে, কারণ মূলধনের সুদটা কিন্তু প্রারম্ভিক মূলধনের অতিরিক্ত মূলধনের উপর পেয়ে থাকে, সমাপনী মূলধনের উপর না। সমাপনী মূলধন মানে তো বছরের শেষের দিনের মূলধন। ওই টাকাটাকে কারবার একদিনে ইউটিলাইজ করলো না তো, ওই টাকাটা তো পরের বছর ইউটিলাইজ করবে। তাহলে মূলধনের সুদ কারবার কোন টাকার উপর দিবে? প্রারম্ভিক মূলধনের উপর দিবে, কারণ প্রারম্ভিক মূলধন কারবার সারা বছর এই টাকাটা তার কারবারে খাটিয়েছে। এবং অতিরিক্ত মূলধন যদি কোনো অংশীদার নিয়ে আসে, ওই অতিরিক্ত মূলধন আবার যেদিন আসবে সেদিন থেকে ডিসেম্বর পর্যন্ত কারবার খাটিয়েছে। তাই কারবার প্রারম্ভিক মূলধনের উপর পুরো 12 মাসের সুদ প্রদান করে, আর অতিরিক্ত মূলধনের জন্য যে তারিখে আনবে সে তারিখ থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত যত মাসে সুদ হয় তত মাসে সুদ প্রদান করবে। তাহলে প্রারম্ভিক মূলধনের উপর তৃতীয় জনের কত? 1640 দিয়ে দিলাম। আর এই 3টা সুদের সমষ্টি আমরা টাকার ঘরে দেবো 5,300 টাকা। শুধুমাত্র মূলধনের সুদ বাদ পড়ে গেছে। আর এই মূলধনের সুদ বাদ পড়ে যাওয়ার ফলে আমি যেহেতু আসলে মুনাফাটা অলরেডি দেখিয়ে ফেলেছি 54,000 টাকা, তাহলে মূলধনের সুদ বাদ যাওয়ার কারণে কারবারে ক্ষতি হলো আসলে 5,300 টাকা, কারণ আমি ডেবিট ক্রেডিট সমান করব। তাহলে আমাদের একটা ব্যয় বাদ পড়ে গেছে, এই একটা ব্যয়ের সমষ্টি 5,300 টাকা। সঙ্গে সঙ্গে ক্রেডিট দিকে ট্রান্সফার করো, তারপরে ব্যয় বেশি আয় নাই, একটা ব্যয় বাদ পড়ে গেছে তাহলে আয় নাই, তাহলে ক্রেডিট দিকে নিয়ে ওই টাকার সাথে যদি আমি উপরের টাকা বিয়োগ করি তাহলে 5,300 টাকাই হবে। এই 5,300 টাকা আমরা কি জানি, ব্যয় যদি বেশি হয় আয় যদি কম হয় তাহলে এই পার্থক্যটা তো ক্ষতি প্রকাশ করে।
এই ক্ষতিটা কয়জন সমন্বয় সাধন করবে বা কয়জনের মূলধন থেকে সমন্বয় সাধন করা হবে? 3 জনের মূলধন থেকে। তাই আমরা শিরোনাম লিখব সমন্বিত মূলধন হিসাব ক্ষতির অংশ। তাহলে এই 5,300 টাকা আমরা 3:2:1 অনুপাতে 3 জনের মধ্যে বন্টন করে দেবো। তাহলে আমি যদি 5,300-কে 6 অনুপাতে যোগফল 6 দ্বারা ভাগ করি, 3 দ্বারা গুণ করি, তাহলে আমি পাবো 2,650 টাকা। আমি আবার 5,300-কে যদি 6 দ্বারা ভাগ করে 2 দ্বারা গুণ করি, আমি পাবো 1,767 টাকা। আমি আবার যদি 5,300-কে 6 দ্বারা ভাগ করে 1 দ্বারা গুণ করি, আমি পাবো 883 টাকা। এইটাই হচ্ছে আমাদের আসলে ক্ষতির অংশ। এই ক্ষতির অংশ কারা বহন করবে? 3 জন অংশীদার বহন করবে। এভাবেই আমরা লাভ লোকসান সমন্বয় হিসাব প্রস্তুত করব। তাহলে আমি আবারও বলতেছি, লাভ লোকসান সমন্বয় হিসাবে শুধুমাত্র কোন লেনদেনটাকে নিব, যে লেনদেনটাকে অর্থাৎ যে ব্যয়টাকে আমি লাভ লোকসান আবন্টন হিসাবে লিখি নাই, যে আয়টাকে আমি লাভ লোকসান আবন্টন হিসাবে লিখি নাই, এই আয় এবং ব্যয়কে আমরা সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব বা লাভ লোকসান সমন্বয় হিসাবে লিপিবদ্ধ করব। তাহলে আমরা খুব সহজে করে ফেললাম। খ আমাদের ডান। ওকে, এখন আমরা গয়ের সমাধান করব। গয় বলছে 2016 সালের 31 ডিসেম্বর তারিখে রহিমা ও ফাহিমার সমন্বিত মূলধন হিসাব তৈরি করো। আমরা এখন সমন্বিত মূলধন হিসাব তৈরি করব। এখানে কিন্তু 2 জনের সমন্বিত মূলধন হিসাব তৈরি করতে বলছে, রহিমা ও ফাহিমা। যেহেতু আমরা এখানে প্র্যাকটিস করতেছি, বাসায় আমরা 2 জনের তৈরি না করে 3 জনের তৈরি করব। তাহলে আমাদের অঙ্কটা বুঝতে সুবিধা হবে। তাহলে আমি রহিমা ফাহিমার সাথে আসলে আমাদের যে জামিলা আছে তার মূলধনটা তৈরি করব। আর যখন তুমি এটা আসলে পরীক্ষার হলে করবা, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই 2 জনের করতে হবে, আর জামিলার করা যাবে না। কিন্তু যেহেতু আমরা এখানে শিখছি, তাই আমরা জামিলারও করব, কারণ এখানে ব্যতিক্রমী একটা বিষয় আছে। তাই আমরা সমন্বিত মূলধন তৈরি করার লক্ষ্যে আমরা নর্মালি যেভাবে মূলধন হিসাব তৈরি করতাম সেই ছক করব। আমরা লিখছি গ, আমরা 3 জন অংশীদারের নাম লিখে লিখব সমন্বিত মূলধন হিসাব। আমরা যেভাবে ছক করতাম, তারিখ, বিবরণ, রহিমা, ফাহিমা, জামিলা চাই নাই, এটা বোঝার স্বার্থে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তারিখ, বিবরণ, রহিমা, ফাহিমা, জামিলা আমরা ছক করে ফেললাম। আমরা যখন মূলধন হিসাব প্রস্তুত করব, আমরা আমাদের প্রদত্ত প্রশ্নে যে মূলধনটা দেওয়া থাকবে সেটা বসাবো। আমরা নর্মালি যখন শুধু মূলধন হিসাব প্রস্তুত করি, তখন আমাদের প্রশ্নে প্রারম্ভিক মূলধন দেওয়া থাকে। মূলধন মানে ক্রেডিটসের প্রকাশ করে। আমাদের প্রশ্নে যে মূলধন দেওয়া থাকবে, কোনো কথা নাই, কোনো প্যারা নাই, আমি সেই মূলধনটাই আমাদের মূলধন হিসেবে ক্রেডিট দিকে বসাবো উদ্বৃত্ত বিডি নামে। যদি প্রারম্ভিক মূলধন দেওয়া থাকে, আমরা লিখবো 2016 জানুয়ারি 1 উদ্বৃত্ত বিডি, আমরা টাকা বসিয়ে দেব। আর যদি সমাপনী মূলধন দেওয়া থাকে, সমাপনী মূলধন কখন দেওয়া থাকবে? যখন সমন্বিত মূলধন হিসেবে প্রস্তুত করতে বলবে। কারণ এটাই তো বোঝার উপায় যে সমাপনী মূলধন যদি প্রশ্নের শুরুতে থাকে, এই জন্য তো আমরা ব্যতিক্রমী অঙ্ক বলতেছি। ব্যতিক্রমী অঙ্ক বিধায় তো আমরা সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করতেছি, সমন্বিত মূলধন হিসাব প্রস্তুত করতেছি, ব্যতিক্রমী অঙ্ক। তাহলে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে এই যে 31 ডিসেম্বর 2016 তারিখে তাদের মূলধন ছিল 57,000, 45,000, 37,000। কোনো কিছু করার প্রয়োজন নাই, যে মূলধন দেওয়া আছে সেই মূলধন তুমি ক্রেডিট দিকে বসিয়ে দাও। তো তুমি ক্রেডিট দিকে লিখবা 2016 ডিসেম্বর 31 উদ্বৃত্ত সিডি। যেভাবে তুমি প্রারম্ভিক মূলধন লিখছিলে ওইভাবে উদ্বৃত্ত বিডি লিখবা। জাস্ট প্রারম্ভিক মূলধন হলে জানুয়ারি 1, আর যেহেতু সমাপনী মূলধন মানে কি হিসাব করলে শেষের দিনের মূলধন ডিসেম্বর 31 উদ্বৃত্ত বিডি দিয়ে যার যার ঘরে রহিমা, ফাহিমা, জামিলাটা আমরা বুঝার স্বার্থে করতেছি। এটা সৃজনশীল অঙ্কে করতে বলে নাই, যেহেতু আমরা এখানে প্র্যাকটিস করতেছি তাই আমি এটা তোমাকে বুঝিয়ে দিচ্ছি। ওকে, আমরা জামিলাটা লিখে ফেললাম। এখন আমরা কি করব? আমরা যে সমন্বিত লাভ লোকসান আবন্টন হিসাব বা সমন্বিত লাভ লোকসান সমন্বিত হিসাব প্রস্তুত করছি, ওইখান থেকে আমরা যে যে দফা লিখে নিই সেটা ট্রান্সফার করব। আমরা ক্ষয়ে যেটা করছি সেটা আমি বোর্ডে লিখে রাখছি। দেখো, লাভ ক্ষতি সমন্বয় হিসাব। লাভ ক্ষতি সমন্বয় হিসাবে আমরা ডেবিট দিকে মূলধন হিসাব লিখছি, মূলধনের সুদ লিখছি, সেখানে কি লিখে রাখছি? সমন্বিত মূলধন হিসাব। তাহলে মূলধনের সুদটা কোথায় ট্রান্সফার করব? সমন্বিত মূলধন হিসাবে। তাহলে সমন্বিত মূলধন হিসাবে এখন আমরা ট্রান্সফার করি। তাহলে কি ট্রান্সফার করব? মূলধনের সুদ। তাহলে কোথা থেকে আনতেছি? লাভ ক্ষতি সমন্বয় হিসাব থেকে। তাহলে আমরা কি জানি? ডেবিট দিকে জিনিসটা ক্রেডিট দিকে ট্রান্সফার করতে হয়। তাহলে আমি ক্রেডিট দিকে লিখবো ডিসেম্বর 31, এই যে লাভ লোকসান বা লাভ ক্ষতি সমন্বয় হিসাব লিখে লিখবো মূলধনের সুদ। যে যত পায় তত টাকায় দিয়ে দেবো। রহিমা 1950, ফাহিমা 1710, জামিলা হচ্ছে 1640, যার যত সেটা আমরা বসিয়ে দিব। তার মানে আমাদের কিন্তু ডেবিট দিকের কাজ শেষ। ঠিক তেমনিভাবে এখন ক্রেডিট দিকে যাই। ক্রেডিট দিকে আমাদের কি আছে? সমন্বিত মূলধন হিসাব, এই যে ক্ষতির অংশ শুধু একটা আছে, সমন্বিত মূলধন হিসাব ক্ষতির অংশ ক্রেডিট দিকে আছে। তো ক্রেডিট দিকে জিনিসটা তো আমরা ডেবিট দিকে ট্রান্সফার করবো, কারণ আমাদের টেকনিক ডেবিটটা মূলধন হিসাবে ক্রেডিট দিকে যায়,
ক্রেডিটটা মূলধন হিসেবে ডেবিট দিকে যায়। তাহলে ক্রেডিটে কী আছে? সমন্বিত মূলধন হিসাব ক্ষতির অংশ। তাহলে আমি লিখবো এই যে ডিসেম্বর 31, 2016 ডিসেম্বর 31 লাভ লোকসান সমন্বয় হিসাব লিখে লিখবো ক্ষতির অংশ। কার কত বের হয়েছে সেটা দেখে দেই। 2650 প্রথম জন, 1767 দ্বিতীয় জন, মিজান হচ্ছে 800। আসলে মিজান তো না, এখানে প্রিন্টিং মিস্টের নামগুলো আসলে আমি এই নামগুলো এখানে আসতো আমি অন্য অঙ্ক থেকে কপি করে আনছি। রহিমা ফাহিমা জামিলা, টাকাটা ঠিক আছে। তাহলে 2650, 1767, 800 আসলে কত? 83। এই যে বসিয়ে দিয়েছি আমরা 2600, 1767 আর 883। ওকে, এখন তুমি একটা জিনিস ভাবতে পারো যে আসলে এখানে উত্তোলন তো আমাদের প্রশ্নে আছে, তাদের উত্তোলন দেওয়া আছে। এই দেখো স্পষ্ট দেওয়া আছে উত্তোলন এখানে। এই বছরের অংশীদারদের উত্তোলনের পরিমাণ যথাক্রমে 16,200 টাকা, 7,200 টাকা, 4,800 টাকা। এই উত্তোলনটা আমরা যখন নর্মালি, সমন্বিত না, নর্মালি মূলধন হিসাব প্রস্তুত করছি, উত্তোলন কিন্তু ডেবিট দিকে লিখছি 2016 ডিসেম্বর 31 উত্তোলন হিসাব। কিন্তু এইটা আজকের অঙ্কে লেখা, অর্থাৎ সমন্বিত মূলধন হিসাবে লেখা যাবে না কেন? এই জন্য লেখা যাবে না কারণ উত্তোলনটা এর মধ্যে বিয়োগ করা আছে। কারণ আমার তো একটা সমাপনী মূলধন, এই সমাপনী মূলধনের মধ্যে কে কে যুক্ত আছে বলাই তো আছে। দেখো তো স্পষ্ট, এই যে 31 ডিসেম্বর 2016 তারিখে অংশীদারদের উত্তোলন, বেতন, মুনাফা সমন্বয়ের পর, তাহলে এই 57,000-এর মধ্যে উত্তোলন বিয়োগ করা আছে, বেতন যোগ করা আছে, মুনাফা যোগ করা আছে। তাহলে আমি উত্তোলন যেমন লিখবো না, বেতনও লিখবো না, মুনাফার অংশও লিখবো না। তাই আমরা সমাপনী মূলধন যে 57,000 টাকা লিখছি, 3টা এখানে যোগ বিয়োগ করা আছে, 3টা এখানে যোগ বিয়োগ করা আছে, 3টা এখানে যোগ বিয়োগ করা আছে। তাই আর প্রশ্ন থেকে উত্তোলন লেখা যাবে না, রহিমার বেতনও লেখা যাবে না। আর এই 54,000 টাকা যায় তাদের মুনাফা, এই মুনাফাটা আমরা ডিস্ট্রিবিউশন করে ক্রেডিট দিকে লিখি নেই। এগুলো বুঝতে হবে আমাকে, বেসিকটা আমি ক্লিয়ার করে দিলাম। কেন আমি প্রশ্ন থেকে এগুলো লিখতেছি না? কারণ আমাদের সমন্বিত মূলধন হিসাব, এই সমন্বিত মূলধন হিসাবে আমরা যে সমাপনী মূলধন লিখছি তার মধ্যে ওগুলা যুক্ত করা আছে, তাই লেখা যাবে না। আমি যদি ভুল করে লিখি তাহলে তো 2বার লেখা হবে, তার মানে আমি ভুল করে ফেলবো। ওকে, আমি তাই লিখলাম না, আমরা লিখলাম ডিসেম্বর 31 লাভ লোকসান সমন্বয় হিসাব ক্ষতির অংশ লিখে দিলাম। ওকে, ভালো কথা। এই অঙ্কটা আসলে আরেকটু ব্যতিক্রমী শেষের লাইনের জন্য। এই যে অংশীদারগণ মুনাফা বন্টনের অনুপাতে ব্যবসায়ের মোট মূলধন 1,44,000 টাকায় রাখতে সম্মত হয়। এই লাইনটা আমি স্কিপ করে গেছি যখন আমি ক করিয়েছি, এই লাইনটা কিন্তু স্কিপ করে গেছি। কেন স্কিপ করে গেছি? কারণ এটা আসলে সমন্বিত মূলধন হিসাবের লেনদেন, তাই স্কিপ করে গেছি। এখন আমি বুঝাবো। এই যে অংশীদারগণ মুনাফা বন্টনের অনুপাতে ব্যবসায়ের মোট মূলধন 1,44,000 টাকায় রাখতে সম্মত হয়। তাহলে 3জন অংশীদার হিসাবকালের শেষে তারা মোট মূলধন 1,44,000 টাকা কারবারে রাখতে সম্মত হয়েছে। তার মানে আমরা নর্মালি যখন মূলধন হিসাব প্রস্তুত করি, মূলধন হিসাব প্রস্তুত করার সময় একটু পরিবর্তনশীল পদ্ধতিতে মূলধন হিসাব প্রস্তুতের বিষয়টা একটু চিন্তা করো। প্রারম্ভিক মূলধন ডেবিট দিকে লিখি, প্রারম্ভিক মূলধন ক্রেডিট দিকে লিখি, অতিরিক্ত মূলধন ক্রেডিট দিকে লিখি। তারপরে লাভ লোকসান আবন্টন থেকে আমরা মূলধনের সুদ আনি, বেতন আনি, মুনাফার অংশ আনি, এনে আমরা ডেবিট দিকে সবগুলোকে যোগ করি। যোগ করে দেন ক্রেডিট পাশে আমি বাকি দফাগুলো লিখি। ক্রেডিট পাশে লিখলাম, ডেবিট পাশে লিখি উত্তোলন। তারপরে লাভ লোকসান আবন্টন থেকে আমরা আনি উত্তোলনের সুদ, আমরা আনি পণ্য উত্তোলন। এনে আমি এই যোগফলটা সঙ্গে সঙ্গে ডেবিট দিকে এনে এই যোগফলের সাথে উপরের টাকাগুলো বিয়োগ করে আমরা কিন্তু সমাপনী জের এইখানে বের করি, কিন্তু আজকে সমাপনী জের আমাকে বাইর করা যাবে না, নিষেধ আছে। কেন? তারা সিদ্ধান্ত নিছে এই যে অংশীদারগণ মুনাফা বন্টনের অনুপাতে ব্যবসার মোট মূলধন 1,44,000 টাকায় রাখতে সম্মত হয়। এই 1,44,000 টাকা আসলে তারা যে মূলধন মুনাফা বন্টন অনুপাতে রাখতে সিদ্ধান্ত হয়েছে, এই 1,44,000 টাকা 3:2:1 অনুপাতে তারা নিজেদের মধ্যে আসলে বন্টন করবে। এই 1,44,000 প্রথম জন 72,000 টাকা বের হবে। কীভাবে? এই 1,44,000-কে 6 দ্বারা ভাগ করো, 3 দ্বারা গুণ করো, তাহলে 72,000 পাবা। 1,44,000-কে 6 দ্বারা ভাগ করো, 2 দ্বারা গুণ করো, 48,000 টাকা পাবা। আবার 1,44,000-কে 6 দ্বারা ভাগ করো, 1 দ্বারা গুণ করো, 24,000 টাকা পাবা। তার মানে এইটা দ্বারা কী বুঝাচ্ছে? তারা সিদ্ধান্ত নিছে কারবারে তাদের সমাপনী মূলধন 72,000 টাকা থাকবে, 48,000 টাকা থাকবে, 42,000 টাকা থাকবে। এটা পূর্ব নির্ধারিত। তাহলে আমরা নর্মালি যেভাবে সিডি বের করি, আমরা নর্মালি ক্রেডিট দিকে যোগফলটা নামিয়ে সঙ্গে সঙ্গে ডেবিট দিকে ট্রান্সফার করি এই টাকার সাথে উপরের টাকাগুলো বিয়োগ করে আমরা দাঁড়ির উপরে কিন্তু আসলে যেটা বিয়োগ ফল পাই সেটা বসিয়ে দেই। কিন্তু আজকে সেটা বসাতে পারবো না, কারণ বিয়োগ ফলটা পূর্ব নির্ধারিত। এই লাইনটা অংশীদারগণ মুনাফা বন্টনের অনুপাতে ব্যবসায়ের মোট মূলধন 1,44,000 টাকায় রাখতে সম্মত হয়। তবে তারা বছর শেষে সিদ্ধান্ত নিয়েছে যে সমাপনী মূলধন বছর শেষে 1,44,000 টাকা থাকতেই হবে, এনি হাউ, কীভাবে হয় হোক। তার মানে এই 1,44,000 টাকা সমষ্টি
2017 সালের জানুয়ারি 1 তারিখে প্রারম্ভিক জের হয়ে যাবে। তার মানে যে সালে সমাপনী জের হবে পরের বছরের শুরুতে এইটাই প্রারম্ভিক জের হবে। তাহলে এই অঙ্ক অনুযায়ী প্রারম্ভিক জের প্রথম জনের হবে 72,000, দ্বিতীয় জনের 48,000, তৃতীয় জনের 24,000। তার মানে তারা পরের বছর এই টাকা নিয়ে ব্যবসায়টা শুরু করবে বা হিসাবকালটা শুরু করবে। মূল বিষয়টা হচ্ছে এটা। তাহলে আমরা সমাপনী মূলধন এটা কোথায় নির্ণয় করি বা কোথায় লিখি? আমরা উদ্বৃত্ত সিরি নামে দাঁড়ির উপরে লিখি। তাই এই জন্য আমাকে কী করতে হবে? উভয় দিকে যোগের দাঁড়ি দিতে হবে। এই টাকাটা নিচের টাকার কথা ভুলে যাবে, এই টাকাগুলো ধরো নাই, উভয় দিকে যোগের দাঁড়ি দিবা। যোগের দাঁড়ি দিয়ে তুমি লিখবা। এই টাকাগুলো আপাতত ভুলে যাও, কারণ আমি একবারে করে রাখছি যে এই টাকাগুলো নাই, এই টাকাগুলো নাই। তুমি উভয় দিকে যোগের দাঁড়ি দিলা। কিভাবে? উপরে 3-4 লাইন লেখা জায়গা ছেড়ে, উপরে 3-4 লাইন টাকা লেখা ছেড়ে। তারপরে আমি এই পর্যন্ত এই পর্যন্ত এই পর্যন্ত এই পর্যন্ত এই পর্যন্ত লিখছি, আমি আন্ডারলাইন করে রাখলাম। তাহলে এই দেখো স্পেসটা আমরা গ্যাপ রাখছি, দিয়ে যোগের দাঁড়ি দিছি, দিয়ে এই টাকা অনুযায়ী আমরা লিখছি ডিসেম্বর 31 উদ্বৃত্ত সিডি। আমরা কত পাইছি? প্রথম জন 72,000, 48,000, 24,000। তাহলে প্রথম জনের ঘরে এই দাঁড়ির উপরে 72,000, 48,000, 42,000 টাকা বসিয়ে দিছি। দেওয়ার পর এখন আমি যোগ বিয়োগ করব। এখন আমার যোগ বিয়োগ করার কাজ। এখন আমি দেখব এই 72,000 টাকা, এই যে 2650 টাকা, এই 72,000 আর এই 2650, আর এইখানে এই পর্যন্ত এই দুটো, এই যে আমরা যে চতুর্ভুজ আকৃতি যে বক্স করে যে টাকাগুলো রাখছি, এগুলো দেখবা না, এগুলো পরে আসবে। তার মানে আমরা এখানে কী টাকা পেয়েছি? এই 57,000, এই 1950 টাকা। তাহলে এই পাশে 2650 আর 72,000, এটা সহ এখন যোগ চিন্তা করতে হবে, কারণ এটা দাঁড়ির উপরে দিছি আমি, এটা সহ আমি ডেবিট ক্রেডিট মিলাবো। তাহলে দেখো তো 2650 আর 72,000 এই দুটো সমষ্টি হচ্ছে 74,650 বড় না এইখানে আসলে কত? 58,950 বড়। তাহলে অবভিয়াসলি 74,650 বড়। তাহলে আমি কি করব? রহিমার জন্য ডেবিট দিকে যোগফল বেশি, আমি ডেবিট দিয়ে যোগফল নামাবো 74,650, সঙ্গে সঙ্গে আমি ক্রেডিট দিকে নিয়ে যাব। ক্রেডিট দিকে নিয়ে যাওয়ার পর আমি এখান থেকে বিয়োগ করব 57,000, আমি বিয়োগ করব 1950 করে আমি একটা ফলাফল পাবো, এই যে 15,700। তার মানে আজকের অঙ্কের উদ্বৃত্ত সিডি কিন্তু মেইন ফলাফল না। এতদিনের অঙ্কে আমি যখন মূলধন হিসাব প্রস্তুত করছি, সেটা সমন্বিত মূলধন হিসাব হোক আর সাধারণ মূলধন হিসাব হোক, আমার কিন্তু উদ্বৃত্ত সিডিটাই উত্তর ছিল। কিন্তু আজকের অঙ্কে যেহেতু উদ্বৃত্ত সিডিটা পূর্ব নির্ধারিত, তাহলে এইটা কিন্তু অঙ্কের উত্তর না। অঙ্কের উত্তর কিন্তু এই যে আমি যে বক্স করে রাখছি এইটা। তো এইবার আমি এই টাকাটা পাইলাম, এই 15,700। এই 15,700 কী মিন করতেছে? আমি যদি রহিমার 72,000 টাকা রাখতে চাই সমাপনী মূলধন হিসাবে, তাহলে তার কারবারে 15,700 টাকা ঘাটতি আছে। এই ঘাটতি আছে, এটা কিন্তু ঘাটতি আছে, তার এই 15,700 টাকা কম আছে। কারণ আমি তো পূর্ব নির্ধারণ করে রাখি দিছি যে তার সমাপনী মূলধন কত হবে? 72,000 টাকা। ডেবিট বড়, তাহলে তার ঘাটতি কত? 15,700 টাকা। এইটা সে নগদে নিয়ে আসবে। সে যদি কারবারে মূলধন বিনিয়োগ করে, মূলধন ক্রেডিট যে প্রকাশ করে, তাই তো ক্রেডিট দিকে বসবে, সে নগদে নিয়ে আসবে। এই জন্য তোমাকে লিখতে হবে ডিসেম্বর 31 নগদান হিসাব। এই দেখো থার্ড ব্র্যাকেটে মূলধনের ঘাটতি বাবদ আনয়ন, মূলধনের ঘাটতি বাবদ আনয়ন। তাহলে 72,000 টাকা মিলানোর জন্য তাকে নগদ কত টাকা আনতে হবে? 15,700 টাকা। এইটাই হচ্ছে আমাদের প্রকৃত এই অঙ্কের অ্যান্সার, যখন উদ্বৃত্ত সিডি আমার প্রশ্নে দেওয়া থাকবে। এটা ভালো করে বুঝতে হবে, একটু সময় যাক, বিষয়টা বোঝার চেষ্টা করো, অ্যানালাইজ করার চেষ্টা করো, তাহলে তুমি বুঝবা যে ক্রেডিট দিকে আছে মানে কি। তারা এই 15,700, রহিমা 15,700 টাকা আসলে ঘাটতি বাবদ কারবারে নিয়ে আসবে, না হলে যে তার 72,000 টাকা মিলবে না। মূল কথা হচ্ছে এটা। কারণ এই 72,000 টাকা যদি মিলাতে চাই, তাহলে এই 15,700 টাকা তার তো শর্ট, সে নিয়ে আসবে। ঠিক তেমনই ভেবে আসো রহিমা তার কিন্তু ছিল ডেবিট দিকে 1,767 টাকা, আর উদ্বৃত্ত সিডি আমরা বের করে পেলাম 48,000 টাকা। তাহলে তার ডেবিট দিকে যোগফল কত? দেখো 49,767 টাকা। এই 49,767 টাকা ডেবিট দিকে যোগফল। এখন ক্রেডিট দিকে যাই, ক্রেডিট দিকে তার 45,000 টাকা আছে, তার 1,710 টাকা আছে। তার মানে কি 49,000-এর সমান না কম? কম। তাহলে এটারও ডেবিট বড়, ডেবিট দিকে যোগফল টানছি আমি 49,767। এই টাকাটাই আমি ক্রেডিট দিকে নিয়ে গেছি। দেখো 49,767। এই 49,767 থেকে তার এই 45,000 টাকা বিয়োগ করছি, তার এই 1,710 টাকা বিয়োগ করছি। তাহলে ডেবিট ক্রেডিট মিলানোর জন্য শর্ট, অর্থাৎ আমি টাকা পার্থক্য পাইছি কত? 3,057 টাকা। আমার দিন শেষে ডেবিট ক্রেডিট সমান করতে হবে। দেখো এই যোগফলটার সঙ্গে সঙ্গে আমি ক্রেডিট দিকে নিয়ে গেছি, আমাকে সমান করতে হবে, মিলাতে হবে। মিলানোর জন্য আমি এইবার উত্তর কত পেলাম? 3,057। এইটা কী মিন করে? এই 3,057 এই 48,000 টাকা মিলাতে তার কারবারে শর্ট আছে, কম আছে। এই 48,000 তো মিলাইতে হবে আমাকে, কারণ তার সমাপনী মূলধন কত হবে? 48,000 টাকা হবে। তাহলে তার কারবারে শর্ট কত? কারণ আমি যদি এটা দিয়ে 48,000 টাকা মিলাতে চাই, এই টাকাটা তো শর্ট, কারণ এই টাকাটা তো তার নাই।
কোন দিকে নাই? ক্রেডিট দিকে নাই। ক্রেডিট দিক মানে কি? মূলধনের পার্ট, কারণ ক্রেডিট মানে তো মূলধন, ক্রেডিট মানে তো মূলধন। তার মানে এই 3057 টাকাটা তো নাই, তাহলে তাকে এখন কী করতে হবে? আনতে হবে, নগদে সে কারবারে বিনিয়োগ করবে। এখন তুমি যদি একজন মালিক হও বা অংশীদার হও, তুমি যদি কারবারে নগদ টাকা বিনিয়োগ করে যাবে দেখি নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাই তো মূলধন হিসাব ক্রেডিট দিকে শর্ট বেরিয়েছে। এই জন্য তুমি লিখবা ডিসেম্বর 31, তুমি লিখে রাখছো, জাস্ট টাকাটা বসিয়ে দিবা, এই যে মূলধনের ঘাটতি বাবদ আনয়ন 3057। ভালোভাবে চিন্তা করো, চিন্তা করলেই তুমি বুঝতে পারবা। বাস, ওটা হয়ে গেল। ঠিক তেমনইভাবে এবার জামিলা আসবো। জামিলার এবার ব্যতিক্রম। জামিলার এইবার দেখতেছি তোমার আমি এই যে বক্স করে রাখছি এটা দেখবা না, জামিলার এই টাকা আছে আর এই 24,000 টাকা আছে, কারণ উদ্বৃত্ত সিটি 24,000। এইবার এটা যোগ বিয়োগের ইনক্লুডিং এই 24,000, এই টাকাটা যদি যোগ করি তার টাকা এখানে ডেবিট দিকে দেখতেছি আমার আছে 24,883 টাকা। আমি যখন ক্রেডিট দিকে গেলাম, ক্রেডিট দিকে এই জায়গায় 37,000 টাকা আছে, তবে তার বেশি টাকা কিন্তু কারবারে আছে মূলধন বাবদ। তাহলে তার মূলধনের সমষ্টি, তার কারবারে মূলধনের সমষ্টি দেখা যাচ্ছে 38,640 টাকা। এই 38,640 টাকা ক্রেডিট দিকের যোগফল বড়, ওই যোগফলটা নামিয়ে সঙ্গে সঙ্গে ডেবিট দিকে নিয়ে আসছে। মূল পয়েন্টটা কি? আগে দেখতে হবে কোনটা বড়। ডেবিট বড় হলে ডেবিট দিকে নামিয়ে সঙ্গে সঙ্গে ক্রেডিট দিকে নিয়ে যাব। তাহলে প্রথম দুইজনের ডেবিট বড় ছিল, এই যে ডেবিট বড় ছিল, ডেবিট বড় ছিল, এই দুইটা টাকা আমার সঙ্গে সঙ্গে এই পাশে নিয়ে গেছি, এই পাশে নিয়ে গেছি, তাই এই টাকাটা শর্ট ছিল, তারা নগদে নিয়ে আসছে। কিন্তু তৃতীয় জনের ক্ষেত্রে কেন আমি এক্সট্রা বুঝাচ্ছি, এটা কিন্তু করতে বলে নাই, আমি তোমাকে এক্সট্রা বুঝাচ্ছি, নাহলে তো আসলে তুমি অঙ্কটা বুঝতে পারবা না। তাহলে তৃতীয় জনের ক্ষেত্রে আমরা দেখতেছি এবার ক্রেডিট বড়, তার কারবারে মূলধন বাবদ টাকা আছে 38,640। এই 38,640-এর মধ্যে সে এইখানে সমন্বয় সাধন করলো, এই দেখো 883, আর এইখানে 24,000। তাহলে 24,000 টাকা সে যদি কারবারে সমাপনী মূলধন হিসেবে শুধু রাখতে চায়, 24,000 টাকা, বেশি রাখবে না, তাহলে তার কারবারে বেশি আছে কত? 13,757। এই টাকাটা কারবারে বেশি আছে, কারণ তারা তো আলোচনা করে নির্ধারণ করে ফেলছে রহিমার সমাপনী মূলধন 72,000 টাকা, ফাহিমার সমাপনী মূলধন 48,000 টাকা, জামিলার সমাপনী মূলধন 24,000 টাকা। এইটা আছে নির্ধারিত। তাহলে এই 24,000 টাকা মিলাতে তার কারবারে বেশি আছে। এবার কত টাকা বেশি আসে? 13,757 টাকা বেশি আছে। এটা সে কী করবে? নগদে কারবার থেকে তুলে নিবে। তাই আমরা এই দেখো ডিসেম্বর 31 নগদান হিসাব, এই যে মূলধনের উদ্বৃত্ত মানে বেশি থাকা, মূলধনের উদ্বৃত্ত বাবদ, উদ্বৃত্ত মানে থাকা, মূলধনের উদ্বৃত্ত মানে মূলধন বেশি আছে, বাবদ উত্তোলন। কত টাকা উত্তোলন? 13,757 টাকা। এটা বুঝতে হবে। আসলে আজকের অঙ্কের মূল অ্যান্সার এইটা, এই বক্সটা। কেন? কারণ আমাদের সমাপনী মূলধন পূর্ব নির্ধারিত। এখন আমরা সমাপনী মূলধন 2016 সালের ডিসেম্বর 31 তারিখে 72,000, 48,000, 24,000 টাকাতে পেলাম। পরবর্তী হিসাবকাল শুরু হবে এই টাকা দ্বারা 2017 জানুয়ারি 1 উদ্বৃত্ত বিডি। এই দেখো 72,000, 48,000, 24,000। এই টাকাটাকে সঠিক করার জন্য বা এই টাকাটাকে মিলানোর জন্য দুইজন কারবারে নতুন করে মূলধন বিনিয়োগ করলো। কারণ তারা দুইজন যদি কারবারে নতুন করে বিনিয়োগ না করে, এই 72,000 টাকা, 48,000 টাকা তাদের আসলে সমাপনী মূলধন হয় না। আর তৃতীয় জনের কারবারে বেশি টাকা আছে। কত টাকা বেশি আছে? 13,757 টাকা। এখন সে যদি এই টাকাটা উঠে না নেয়, কারবারে তার তো বেশি টাকা থাকবে, বেশি টাকা তো থাকতে পারবে না, কারণ তারা তো আলোচনা করে সিদ্ধান্ত নিছে জামিলার সমাপনী মূলধন থাকতে হবে 24,000 টাকা। এখন আসলে জামিলার আছে কত? আছে এই দুটা যোগ করো, তাহলে বুঝতে পারবা জামিলার আছে 37,757 টাকা। তো জামিলা কি 37,757 টাকা রাখতে পারবে? পারবে না। সে রাখতে পারবে কত? 24,000 টাকা। তাহলে 13,757 টাকা সে কি করবে? তুলে নিবে নগদে। তাই তো লিখবা ডিসেম্বর 31 নগদান হিসাব, মূলধনের উদ্বৃত্ত বাবদ উত্তোলন, এই যে উত্তোলন। আর এটা দেখো কি? মূলধনের ঘাটতি বাবদ আনয়ন। তারপরে তারা নিয়ে আসছে। কেন নিয়ে আসছে? নাহলে 72,000 টাকা আর 48,000 টাকা মিলে না। তার মানে 72,000 টাকা মিলানোর জন্য প্রথম জনের 15,700 টাকা কম আছে, 48,000 টাকা মিলানোর জন্য দ্বিতীয় জন অর্থাৎ ফাহিমার 3,057 টাকা কম আছে, তাই সে নিয়ে আসবে। আর তৃতীয় জনের জন্য 24,000 টাকা মিলানোর জন্য বেশি আছে, সে উত্তোলন করবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি খুব সহজে বারবার আমি বিষয়টাকে অ্যানালাইজ করার জন্য আমি বেশি বেশি বুঝালাম। তাহলে আমরা খুব সহজে করতে পারলাম। যদি তারপর তোমাদের কাছে কঠিন মনে হয়, অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবা। আর যদি তোমাদের আরও সমস্যা থেকে থাকে, যে কোনো ম্যাথ রিলেটেড যদি সমস্যা থেকে থাকে, আমাকে সরাসরি ফোন দিতে পারবো, কোনো সমস্যা নাই। তোমরা যদি আমাকে বিকালে ফোন দেও, আমাকে পাবা। ফোন নাম্বারটা হচ্ছে 017149256
55। তোমরা আমাকে যে কোনো আসলে হিসাব বিজ্ঞানের সমস্যার জন্য এই নাম্বারে ফোন দিতে পারবা, ইনশাআল্লাহ আমি রেসপন্স করার চেষ্টা করব। আমার যতই ব্যস্ততা থাক না কেন আমি কলটা অ্যাটেন্ড করার চেষ্টা করব এবং তোমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে, আমি যেন সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ক্লাস নিয়ে হাজির হতে পারি। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।